নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। ফলের রাজা আম, এখন আমের প্রচণ্ড ভালো সিজন, গরমকাল, তো সেই জন্যে আম নিয়ে আবার 3টে নতুন এক্সপেরিমেন্ট। সবচেয়ে প্রথম হচ্ছে এই গরমে যেটা খুব ইচ্ছে করে, বাচ্চা থেকে বড় সবারই একটা ক্রেভিংস কাজ করে, সেটা হচ্ছে আইসক্রিম। তো উইদাউট সুগার, কোনো আলাদা করে ক্রিম ইউজ না করে, কিন্তু খুবই ডিলিশিয়াস ইয়াম্মি ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা দেখলেন যে আমি কিছু নাটস ভিজিয়ে রেখেছিলাম, যেখানে ছিল কাজু, আমন্ড আর ওয়ালনাট। তো সেগুলোকে আমি খোসা ছাড়িয়ে দিয়ে দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম, এবং এই যে দুধটার পরিমাণ সেটা হচ্ছে 500 দুধ আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, মানে যেটা মোটামুটি 50% জাল দেওয়া হয়ে গেছিলো। সেটার সাথে প্রথমে বাদামটা পেস্ট করে তারপরে আমি তার মধ্যে ছোট্ট 1 বোল মিল্ক পাউডার নিলাম। আলাদা করে আর চিনি গুড় কিচ্ছু ইউজ করব না, কারণ মিল্ক পাউডার এবং আরও আছে কনডেন্স মিল্ক, তো এগুলোর মধ্যে তো একটা মিষ্টি আছেই। আর তাছাড়া আমাদের যেটা নেচারের দান আম, পাকা আম, হিমসাগর আম নিয়েছি, খুব সুন্দর মিষ্টি। ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনারা প্রয়োজনে এই মিল্ক পাউডারটাকে স্কিপ করতে পারেন, তাহলে মিল্ক পাউডারের যে এক্সট্রা মিষ্টিটা থাকে সেটা তাহলে আর তাদের লাগবে না, তাতেও কিন্তু জিনিসটা যথেষ্ট ভালো হবে। সেখানে দুধটা আর একটু বেশি করে জাল দিয়ে নেবেন, তাহলে ডায়াবেটিক পেশেন্টরাও মানে খুব বেশি করে এনজয় করতে পারবেন। আর এটাও আপনি দিতেই পারেন, কখনো 1-8বার অল্প করে একটা স্কুপ আইসক্রিম দেওয়াই যায়। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম, খুবই ইজি প্রসেস। আগেও ট্রাই করেছি, কিন্তু এইবারে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। এখানে আমি 3টি আমের পাল্প ব্লেন্ড করে নিয়েছিলাম, খোসা আর বীজ আলাদা করে। তো পুরোটা আমার লাগবে না, আমি দেখতে পাচ্ছি। তো মোটামুটি 2টো আম পুরোপুরি আমার লেগেছে। তো ভালো করে বেশ মিক্সিং করে শেষে অ্যাড করছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কও যদি না থাকে আপনার বাড়িতে, শুধুমাত্র আপনি দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে তাতে একটু মিল্ক পাউডার আর এই আমের পাল্প দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। আর যারা আমার রেসিপিগুলো দেখেন তারা জানেনই আমি একটু ফাঁকিবাজি করি, মানে একটা কিছু বানালে তার মধ্যে মোটামুটি সব রকম নিউট্রিশিয়াস ভ্যালুটা রাখার জন্য সেই জন্য আমি এত সব রকম বাদাম দিয়েছি। আপনার কাছে সেগুলোও যদি না থাকে, যা হাতের কাছে থাকবে সেই বাদাম, ড্রাই ফ্রুটস, নাটসকে আপনি পেস্ট করেও দিতে পারেন। আমি একটা স্টিলের বড় বক্স নিয়েছি, আপনার কাছে কোনো এয়ারটাইট কন্টেনার থাকলে সেটাও নিতে পারেন। আমার ক্যামেরাটা একটু অন করতে ভুলে গেছিলাম, সেজন্যে উপরে আমি অলরেডি আরও কিছুটা ম্যাঙ্গো পাল্প আমি দিয়েছিলাম, আবার একটু আমি আপনাদের দিয়ে দেখালাম যে উপরে যাতে আইসক্রিমের টেক্সচারটা একটু অন্যরকম হয়, কারণ পুরো মিক্সিংটা দিলে একটা একরকম টেক্সচার থাকবে, কিন্তু এটা জাস্ট ফর শো, সেই জন্যই আমি এটা করলাম। আর তার উপরে এই যে ফুড পেপার, ফুড র্যাপিং যে পেপারগুলো হয় সেই পেপার দিয়ে, বা সেটা যদি আপনার কাছে না থাকে আপনি ফয়েল পেপার দিয়েও ঢাকা দিয়ে ভালো করে যাতে এয়ারটাইট ব্যাপারটা হয়, সেইভাবে 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন। দেখুন কি সুন্দর শক্ত হয়ে জমে গেছে। আর আমি যদিও এখন একটু চারদিকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এটা আমি কয়েকদিন আগেই করেছিলাম যখন প্রচণ্ড গরম ছিল আমাদের শিলিগুড়িতেও। মানে আপনারা লক্ষ্য করবেন যে আমি 3টে বলে দিতে দিতেই কিন্তু অলরেডি মেল্ট হতে শুরু করেছে। কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন যে নো ডাউট মানে খুবই ক্রিমি, এবং মানে জাস্ট বলে বোঝানো যাবে না, আপনারা ট্রাই করে অবশ্যই টের পাবেন যে কি অপূর্ব খেতে হয়েছিল এই আইসক্রিম। তো আশা করি আপনারাও নিশ্চয়ই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর গরমে এক্সট্রা ট্রান্স ফ্যাট থাকবে, অয়েল থাকবে, ক্রিম থাকবে, সেই সব না দিয়ে এইভাবে ন্যাচারালি আমাদের এই সিজনাল ফ্রুটস দিয়ে হোমমেড এত সুন্দর ক্রিমি যদি আইসক্রিম আপনি আপনার বাড়ির লোকের জন্য আপনি বানিয়ে দেন বা বাচ্চাদের জন্য বানিয়ে দেন, তারাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করবে। এবং এই গরমে একটা টাইম যখনই এই আইসক্রিমটা খাবে, তখন এটার মাধ্যমে সে খুবই নিউট্রিশিয়াস একটা ফুডও তার ইনটেক করা হবে। আর আমার যেটা অভ্যেস, সবসময় সব খাবারের মধ্যে যতটা সম্ভব নিউট্রি ভ্যালুটা বাড়ানো যায়, এবং সেটা হেলদি ওয়েতে। নর্মালি মাখা সন্দেশ তো আশা করি অনেকেই খেয়েছেন, খুবই টেস্টি হয়, আমারও খুব ভালো লাগে। তো আজকে এই সিজনাল ফ্রুটস, ফলের রাজা আম দিয়ে আমি মাখা সন্দেশ ট্রাই করেছি। একটা আমের পাল্প নিয়েছি, এটাও আমার হিমসাগর আমই আছে। আর এখানে মিষ্টি হিসেবে আমি তাল মিছরি ব্যবহার করেছি। আর কাজুকে নিয়েছি, কাজু বাদাম একটু বেশ অনেকটা পরিমাণ নিয়েছি।
আপনার কাছে যদি কাজু বাদাম না থাকে আপনি চিনে বাদাম দিয়েও করতে পারেন, আমন্ড দিয়েও করতে পারেন। কোনো কিছু একটা বাদাম দিলে জিনিসটা আরও ভালো হবে খেতে, আর অবশ্যই নিউট্রিশিয়াস তো হবেই। আর এখানে আমার এটা 500 দুধের প্যাকেটকে আমি ছানা করেছিলাম ভিনেগার দিয়ে, হোয়াইট ভিনেগার দিয়ে। সেই ছানাটা জল ঝরিয়ে প্রথমে হাতে করে খুব সুন্দর করে একটু স্ম্যাশড করে নরম করে নেব। এরকমভাবে একটু ভালো করে স্ম্যাশ করে যদি সফট করে নেওয়া হয় তাহলে মাখা সন্দেশটা খুব সুন্দর একটা ক্রিমি ফিল হবে এবং বেশ সফট হবে সন্দেশটা। দেখুন কি সুন্দর করে আমি ভালো করে ঠেসে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এটাও রেডি হয়ে যাবে। এই মাখা সন্দেশও নো ডাউট খুবই সুন্দর খেতে হয়েছিল। বাড়ির সবাই প্রচণ্ডভাবে খুবই পছন্দ করেছিল। তো একটা মিক্সিং বোল নিলাম, সেখানে আমি প্রথমে ওই স্ম্যাশড ছানাটা দিলাম, তার মধ্যে আমি জাল দেওয়া 1 কাপ মতো দুধ নিয়েছি এবং এটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি আবার এর মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে দেবো। মিল্ক পাউডার দিয়েও এটাকে ভালো করে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্প ফর্মেশন না হয়। আর দুধটা একদম কুসুম কুসুম একটু গরম রাখবেন, তাহলে দেখবেন আপনার এই ছানা এবং মিল্ক পাউডারটা ভালো করে মিক্সিং করতে খুব ভালো হবে, যাতে কোনো রকম লাম্প ফর্মেশন না হয়, তাহলেই সন্দেশটা খুব সুন্দর সফট সন্দেশ হবে। এরপরে আমি কড়াইতে গ্যাস ফ্লেম অন করে দিয়েছি এবং সেটা একদম লো ফ্লেমে রেখেছি। তারপরে যে আমের পাল্পটা সেটা আমি অবশ্যই মিক্সচারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে একটু স্মুথ পাল্প হয়, তবে আর স্ট্রেন করিনি যাতে রাফেজগুলো থাকুক, ফাইবারটা একটু ভালো করে থাকবে। এরপরে কড়াইতে কোনো কিছু না দিয়েই আমের পাল্পটা দিলাম, তার মধ্যে এরপরে আমি এই মিছরি গুঁড়ো আর বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখানে মিছরি নিয়েছি, আপনি গুঁড়ো নিতে পারেন, তবে গুড় নিলে কালারটা একেবারেই ব্রাউন হয়ে যাবে। যাতে কালারটা একটু ভালো থাকে, এবং তাল মিছরি নো ডাউট গরমে শরীরে মানে পেটের জন্য খুবই উপকারী, শরীরের জন্য খুব ভালো, হাইড্রেটিং, একদম মিছরি ভেজানো জল যেরকম খাওয়া খুব ভালো। তো সেই জন্যে আমি একদম সেই রিফাইন্ড সুগার এইসব ব্যবহার না করে আমি একটু বেটার সুইট অপশান আমি ইউজ করলাম, বা আপনি মধুও দিতে পারেন। আর এমনিতে আমি বলছি এখনকার সিজনে আমের দারুণ মিষ্টি, তো সেই ক্ষেত্রে দুধ ভালো করে ঘন জাল দিয়ে সুগার পেশেন্টের জন্য মিক্সিটাকে স্কিপ করে দুধটাকে একটু ঘন জাল দেবেন। আর আমের কালারটা যাতে আরেকটু বেশ ভালো থাকে সেজন্যে এই দুধের মধ্যে আমি অল্প একটু জাফরান দিলাম। আপনার যদি জাফরান না থাকে আপনি নাও দিতে পারেন, এটা জাস্ট অপশনাল। একটা জাফরানের একটা সুন্দর ফ্লেভার আসে, থাকলে আপনি দেবেন, একটু হালকা সুন্দর সন্দেশের ফ্লেভারটা আসবে, ভালো লাগবে। আর তার সাথে কালারটা তো অবশ্যই একটু এনহ্যান্স করবে, একটা ইয়েলোইশ কালারটা আসবে। সেটাও আমি এরপরে ওই আমের পাল্পটা প্রথমে একটু জাল দিয়ে, বেশি নয় 4-5 মিনিট নাড়াচাড়ার পরে তার ওয়াটার কন্টেন্টটা কমে যাবে। ওয়াটার কন্টেন্টটা কমে যাওয়ার পরেই তারপরে আমি এই দুধ বাদামের মিশ্রণ এটা দিয়ে দেবো। যেহেতু আমার এটা হালকা পাকের সন্দেশ করতে চাইছি, মাখা সন্দেশ, সেই জন্যে আমি এটা খুব বেশি জাল দেব না। যদি এটাকে আপনার শক্ত সন্দেশ করতে চান তাহলে কিন্তু আপনাকে আরও বেশিক্ষণ জাল দিতে হবে। আর মাখা সন্দেশ আপনারা দেখবেন একটু সফট, একটু নরম টাইপের হয়, এগুলো হালকা পাকের হয়। আর হালকা পাকের সন্দেশটা নো ডাউট একটু বেশি আমি পছন্দ করি, তো সেই জন্য আমি সেইভাবেই বানালাম। একটা স্টিলের প্লেটে আমি একটু ঘি ব্রাশ করলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা একটু আসে যখন সন্দেশটা খাওয়া হবে। আর গরম অবস্থাতেই কড়াই থেকে আমি থালার মধ্যে ঢেলে নিলাম, কারণ না হলে আবার একটু ঠান্ডা হলেই সেটা কিন্তু একটু লাম্প ফর্মেশন হতে পারে বা একটু হার্ড হতে পারে। এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আর ভালো করে স্মুথলি চারদিকে যেন স্প্রেড হয় সেটা করে নিতে হবে। তারপরে রুম টেম্পারেচারে খুব ভালো করে ঠান্ডা করে তারপর ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রাখবেন। আর নিজের ইচ্ছে মতো উপর থেকে আপনি যা ইচ্ছে বাদাম, ড্রাই ফ্রুটস নিজের ইচ্ছে মতো আপনি একটু ডেকোরেট করে দিন, যেগুলো আপনার মুখে পড়লেও ভালো লাগবে এবং আরও বেশি নিউট্রিশিয়াস হবে। মানে এই গরমে দেখুন আমাদের মাছ মাংস সব কিছু খেতে খুব একটা ভালোও লাগে না, কিন্তু এই রকম ধরনের যে ডেজার্ট আপনি বানান যেটা আপনার হাই প্রোটিনও হবে, টেস্টি হবে, ডেলিশিয়াস হবে, এবং ঠান্ডা ঠান্ডা এই যে মাখা সন্দেশটা খেতে কী যে অপূর্ব একটা বেশ ক্রিমি স্মুথ একটা ফিলিং। আমার এই রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন, নো ডাউট খুব ভালো লাগবে। কিছুদিন আগে আমি ম্যাঙ্গো ফিরনিও করেছিলাম, সেটাও আশা করি এতদিনে আপনারা ট্রাই করেছেন। তো আমার রেসিপির মাধ্যমে এইভাবে আমি হাই প্রোটিন, ডিলিশিয়াস, নিউট্রিশিয়াস আমি রেসিপি শেয়ার করলাম। তো এরপরে নেক্সট রেসিপিতে যাই, সেটা কিন্তু ইমিডিয়েট
খেতেও পারেন, আবার স্টোর করেও রাখতে পারেন। তো পাকা আমকে একটু স্টোর করে রাখার ইচ্ছে হলো, তাই এই জিনিস বানালাম, সেটা হচ্ছে আমসত্ত্ব। খুবই পপুলার আমসত্ত্ব, আমাদের বাঙালির ঘরে ঘরে মোটামুটি সবার কাছেই থাকে। যে কোনো চাটনি বানানোর জন্য আমরা আমসত্ত্ব খুব ব্যবহার করি, যেটা খুব ভালো হয়। আর এছাড়া আমসত্ত্ব শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। আপনারা কে কে শুধু শুধু আমসত্ত্ব খান? আমি তো খাই, কমেন্ট করে জানাবেন। আমার এমনি আমসত্ত্ব খেতেই খুব ভালো লাগে। আর এই আমগুলোকে স্ম্যাশ করার জন্য অনেকগুলো আম নিয়েছি, প্রায় 3-4 কেজি মতো আম নিয়েছি একসাথে। তো নানা রকম প্রসেস ট্রাই করেছি। আমি এগুলো করতে গিয়ে যতটা অসুবিধা হয়েছে সে পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যেই প্রসেসটা সুবিধা হবে সেটাই করবেন। প্রথমে আমি আমকে স্ম্যাশ করে এইভাবে করেছি, দেখলাম তাতে আমার সময়টা বেশি লাগছে। তারপরে আমি আবার করলাম কি, আমকে স্ম্যাশ করে সেটাকে আগে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমি সেক্ষেত্রে আরও স্মুথ পাল্প হয়েছে, তাহলে সেখানে স্ট্রেন করতে বেশি কষ্ট করতে হয়নি। তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেইভাবেই করবেন। আর এইভাবে প্রথমে, আর এটার ক্ষেত্রে কিন্তু আগের দুটো রেসিপিতে আমি স্ট্রেন করিনি, সেখানে আমি ফাইবারগুলো পুরোপুরি রেখেছি। কিন্তু আমসত্ত্ব খুব পাতলা করে বানালে ভালো হয় জিনিসটা, আর সেটার জন্য এই রাফেসটা একটু বাদ না দিলে তাহলে আমসত্ত্ব খাওয়ার সময়ও না তখন সেই স্মুথনেস থাকবে না, বা মুখে রাফেসটা পড়লে খুব একটা ভালো লাগবে না। তাই এইভাবে স্ট্রেন করে নেওয়াটা খুব প্রয়োজন আছে। আপনার যেভাবে সুবিধা এইভাবে আপনি আমের পাল্পটাকে প্রথমে স্ট্রেন করে নিলেন ভালো করে, এবং সেই রাফেসগুলোকে ফেলে দেবেন। এরপর একটা বড় প্যান নিয়েছি, আমার যেহেতু ভলিউম অনেকটা, তবে আমার একটু ভুল হয়ে গেছে আন্দাজটা, আমার একটু বড় কড়াই নিলেই ভালো হতো। আপনারা কিন্তু পরিমাণটা বুঝে একটু বড় কড়াই নেবেন, কারণ নাহলে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয়েছে, আমাকে খুব সাবধানে কাজ করতে হয়েছে। একদম লো ফ্লেমে আপনাকে কিন্তু এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে, কোনোভাবেই যেন আমের পাল্প নিচে লেগে না যায়, তাহলে কিন্তু তার ফ্লেভার এবং টেক্সচার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর যে কোনো সুইট আইটেমে একটু যেন পিঞ্চ অফ সল্ট দিলে আমার ভালো লাগে, তাই আমি পিঞ্চ অফ একটা সল্ট দিলাম। আর কালারটা যাতে একটু হলদে হলদে বেশ সুন্দর কালারটা হয়, তাই একটু হলুদ গুঁড়ো প্রথম দিকেই দিয়ে দিলাম, কারণ পরের দিকে দিলে আবার হলুদের গন্ধটা থাকলে ভালো লাগবে না। এরপরে এইটাকে আমি খুব ভালো করে নাড়বো, এবং এটা বেশ সময় লেগেছিলো, 10-15 মিনিট আমার সময় লেগেছিলো, যেহেতু অনেকটা লার্জ ভলিউম ছিল। আর ওদিকে ওটা জাল দিতে দিতে নাড়াচাড়া করতে করতে আমি এদিকে 3টে বড় স্টিলের থালা নিয়েছি। মোটামুটি আমার মনে হলো যে 3টে থালাতে আমার স্প্রেড করা হয়ে যাবে। তাতে অল্প সর্ষে তেল দিয়ে ব্রাশ করেছি। এবার সর্ষে তেলই কেন, কারণ হচ্ছে সর্ষে তেল কম্পারেবলি আমার যেটা নলেজ, যেটা প্রিজার্ভ করতে একটু বেশি ভালো থাকবে, এবং এটা যেহেতু আমি রাখবো, এটা আমি রেখে দেবো, কোনো প্রিজার্ভিং পাউডার আমি ইউজ করব না, জাস্ট নর্মাল ওয়েতে একটা জিনিসটা বানিয়ে এটাকে আমি বেশ কিছুদিন রাখতে চাই, তাই আমি একটু সর্ষে তেল স্প্রেড করলাম। আর কোনো কোনো আমসত্ত্বতে একটু ইলাইচি ফ্লেভার পাওয়া যায়, সেটা আমার বেশ ভালো লাগে, তাই আমি এখানে ইলাইচি পাউডার দিলাম। আপনার যদি ইলাইচি ফ্লেভার পছন্দ না হয় আপনি এটাকেও স্কিপ করতে পারেন। এটা সিম্পলি একটা জাস্ট মিষ্টি মিষ্টি আমসত্ত্ব হবে। প্রথমে সারা রাত ফ্যানের তলায় রেখেছি, তারপরে এইভাবে আমি ছাদে, আর যেহেতু এটা তো আমি আর ক্লিন করতে পারবো না, তাই সুন্দর করে মানে উপরে ঝুড়ি ঢাকা দিয়ে আমি রোদে রেখেছিলাম। প্রথম দিন রোদে রাখার পরে কিন্তু আমার পুরোপুরি শুকনো হয়নি, কারণ আমার এটা একটু মোটা মোটা করা হয়ে গেছে। হয়তো আরেকটা থালা নিলে আরেকটু পাতলা করে করা যেত, সেটা হয়তো আমার একটু ভুল হয়েছে, বা একটু মোটা থাকলেও ভালো লাগে, তাই সব রকমই ট্রাই করেছি। সেই জন্য আমি মাঝখান থেকে কেটে সাবধানে তুলে দুদিক দিয়ে আমি সেটাকে করে দিয়েছি, যাতে ভালো করে শুকনো হয়। এটা আমার 2 দিনে শুকনো হয়ে গেছে, এবং লাক বাই চান্স শিলিগুড়িতে যেভাবে রোদ বৃষ্টির খেলা চলে গরমকালে, আমি যে আমসত্ত্বটা পুরোপুরি ড্রাই করতে বলেছি, এটার জন্য থ্যাঙ্কস গড যে খুব সুন্দর রোদ পেয়েছি আমি। তো এরপরে এটাকে পছন্দ মতো আপনি পিস করে নিন, সেটাকে আপনি প্রিজার্ভ করে রাখার জন্য আপনি রোল করতেও পারেন বা স্লাইসও করতে পারেন, যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন। আমি সব রকমই করে আপনাদের দেখালাম। এবং এই আমসত্ত্ব এমনি আপনার যখন ইচ্ছা হবে একটু আমের ফ্লেভার কিছু খেতে, আপনি ফ্রিজে রেখে এটাকে বের করে খেতে পারেন, আর কোনো কিছু কুকিং প্রসেসেও আপনি ইউজ করতে পারেন, যে কোনো রেসিপি যেটাতে আপনার ইচ্ছে সেভাবে ট্রাই করতে পারেন। আর আরেকটা আমি আমসত্ত্ব বানিয়েছি, যেটা আমি শুধু ছবিটা দিয়েছি, কোনো রকম রেসিপি সেটা দেখাইনি, সেটা আপনাদের বলে দিই। সেটা আমার এক বান্ধবী তার
ঠাকুমা এইভাবে বানাতো, তার কাছে গল্প শুনে আমার ইচ্ছে হলো যে একটু দেখি তো মশলাদার ঝাল ঝাল আমসত্ত্ব কেমন হয়। যদিও সেটা আমি আগে কখনো খাইনি। তার কথা শুনে আমি লঙ্কা দিয়ে বানালাম, যেটা মধ্যে পাল্পটা জাল দেওয়ার সময় যে নুন হলুদ দেওয়ার পরে, কিন্তু সেখানে নুনটা জাস্ট আমি পিঞ্চ অফ সল্ট দিয়েছিলাম মিষ্টি আমসত্ত্বর জন্য। কিন্তু যখন ঝাল ঝাল আপনি বানাতে চাইবেন তখন সেখানে আপনাকে ব্ল্যাক সল্ট ইউজ করতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে, যাতে তার একটা মানে তার নোনতা ভাবটা থাকে একটু। আমের যে টক মিষ্টি ভাবটা আছে তার সাথে মিষ্টি আমি আলাদা করে দিইনি, কিন্তু তাতে ব্ল্যাক সল্টটা একটু দিয়েছিলাম ভালো করে, এবং লঙ্কা গুঁড়ো মানে রেড চিলি পাউডার দিয়েছিলাম। আর নামানোর আগে একদম ভালো করে ঘন করে জাল দেওয়ার পর নামানোর আগে দিয়েছিলাম একটা গোটা লেবুর রস। এবং এটা আমার 1 কেজি আমের মোটামুটি আমি করেছিলাম। দেখুন এত সুন্দর ফাইন পাতলা এবং রঙটা কি অপূর্ব লাল একদম হয়েছে। প্রতি বছরই আমসত্ত্ব বানাই, কিন্তু একটু অল্প করে বানাই। এইবারই আমি লার্জ ভলিউম করলাম এবং এই ঝাল আমসত্ত্বটা প্রথমবার ট্রাই করলাম। আর লাস্ট ইয়ার আমাকে একজন রিকোয়েস্ট করেছিল আমসত্ত্ব রেসিপির জন্য, কিন্তু তখন আর সময় হয়ে ওঠেনি, তাই তার জন্য এবারে আবার ভালো করে বানালাম। আর যারা আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন অবশ্যই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।